কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। শনিবার সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবেন বলেও তিনি জানান। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে শুনানি শেষে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয়, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যা রূপ নেয় সংঘর্ষে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ এবং পক্ষভুক্ত শিক্ষার্থীদের আপিলের শুনানি 7ই আগস্ট দিন ধার্য থাকলেও বিশেষ চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য 21শে জুলাই দিন ধার্য করে। রোববার সকাল 10টার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। টেলিফোনে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাবেদ, শুনানি কখন শুরু হবে, আপনি কি জানতে পেরেছেন? আমি এই মাত্র আপিল বিভাগ থেকে বের হলাম। এখনো কিন্তু প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা কিন্তু কোর্টে এখনো ওঠেননি। তারা তাদের খাস কামরায় আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো উঠবেন। এবং জানেন যে আজকে কোটা নিয়ে আজকে যে আপিলের শুনানি, সেটার দিকে কিন্তু পুরো দেশবাসীর চেয়ে আছে। এবং পুরো আপিল বিভাগে আইনজীবী এবং সাংবাদিকে পরিপূর্ণ, এবং সবাই অধীর আগ্রহে আছেন যে কোটা নিয়ে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের একটা অবসান হয়তো বা আজকে আপিল বিভাগের রায়ের মধ্যে দিয়ে হতে পারে। সেই জন্য এদিকে দৃষ্টিপাত। এবং আজকের এই শুনানিকে কেন্দ্র করে আমি যেটা দেখেছি যে সুপ্রিম কোর্টের আশেপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সবাইকে, সাংবাদিক, আইনজীবী, সবাইকে কিন্তু তার আইডি কার্ড প্রদর্শন করে তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে প্রবেশ করতে হয়েছে। আমাদেরকে তাই করতে হয়েছে। তো এখনো বসেনি, যেহেতু আজকে 3 নম্বর কার্যতালিকার 3 নম্বরে আছে। এখন কোর্ট ওঠার পর বোঝা যাবে আসলে কি 3 নম্বরই সেটা শুনানি করবে নাকি প্রথমে শুনানি নিয়ে নিতে পারেন, এরকম হতে পারে। এবং আমরা দেখেছি যে আপিল বিভাগে আজকের এই শুনানিকে কেন্দ্র করে কিছু দু একজন রাজনীতিবিদও কিন্তু এখানে এসে বসেছেন। তারা এটা দেখতে যে কি হয় সেই দিকে খেয়াল রাখবে। তো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং শুনানিটা শেষ হওয়ার পর রায় হয়তো বা আজকেই দিয়ে দিবে। সেক্ষেত্রে হয়তো একটা সবকিছুর সুরাহা হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। লোপা, জানছিলাম আপিল শুনানির খবর। এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে টেলিফোনে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, হাইকোর্ট এবং তার আশেপাশের এলাকার চিত্র আপনি কেমন দেখছেন? হাইকোর্ট এবং আশেপাশের এলাকার চিত্র যদি আমি বলি, তাহলে হাইকোর্টকে ঘিরে যে নিরাপত্তা বলয় আমি দেখছি, সেটি কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বলয়। কারণ মৎস্য ভবনের মোড় থেকে প্রেস ক্লাবের যে মোড়টি রয়েছে, সেই মোড় পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি গেটে গেটে অবস্থান নিয়েছেন। এবং আমরা যেই সাজোয়া যান বলি সেনাবাহিনীর, সেই সাজোয়া যান নিয়ে কিন্তু গেটগুলোতে অবস্থান করছেন তারা। এবং যে কোনো ধরনের সন্দেহভাজন যে কাউকেই দেখা হচ্ছে, সেটা আদালতেই আসে বা আদালতের নথি নিয়ে আসা হোক, তাদেরকে কিন্তু একটি তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি মৎস্য ভবনের সেখান থেকে যে কোনো ধরনের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এমনকি রিক্সা করেও যদি সে কোনো নথি নিয়ে আসার বিষয়গুলি থাকে, সেটিও আমরা দেখেছি সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং হেঁটে হেঁটেই আইনজীবী সব ধরনের লোকজনকে আদালতে যারা ঢুকবেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র নিশ্চিত করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পরিচয়পত্র বহনকারীদেরকেই চলতে দেয়া হচ্ছে, সাধারণ মানুষকে এদিকে এই হাইকোর্টের আশেপাশের এলাকায় কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা আসছেন, তাদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তারা নির্বিঘ্নে আছেন। তবে পুরো এলাকাটা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৎস্য ভবনের এই মোড়টাতে দুটি বড় বড় রায়ট কার, যেটি আমরা বলি সেনাবাহিনীর, সেই সাজোয়া যান কিছু রয়েছে। এবং তারা যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন। এবং সেনাবাহিনীর যে সদস্যরা, তারা মোড়ে মোড়ে অবস্থান করছেন এবং সবাইকে তল্লাশি করে তারপরে প্রয়োজন যাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে ছাড়ছেন, এবং না হলে যাদের কোনো কাজ নেই তাদেরকে ঘুরে যেতে বলছেন। এবং আপনি জানেন যে
এই যে ইমার্জেন্সি একটি সময় চলছে এবং এই সময়টাতে প্রত্যেকটি রাস্তায় এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা সদস্যকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রত্যেকটি সড়কেই আমরা সেনাবাহিনীর টহল দেখছি, সেনাবাহিনীর অবস্থান দেখছি। সব মিলিয়ে হাইকোর্টের আশেপাশে এলাকার সম্পূর্ণ পরিস্থিতি, এখানে একেবারেই রাস্তাঘাট ফাঁকা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন, তারা কাজ করছেন নিরাপত্তা এবং প্রতিটি গেটে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদালতের ভেতরে আমরা দেখেছি বিজিবি সদস্যরা আছেন, প্রধান ফটকের সামনে বিজিবি সদস্যরা হাঁটাহাঁটি করছেন, টহল দিচ্ছেন এবং নিরাপত্তা পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণ করছেন। তো সব মিলিয়ে এখানকার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপদভাবে যারা হাইকোর্টের কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে প্রবেশ করাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লোপা, হাইকোর্ট থেকে জানছিলাম সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। নির্বাহী আদেশে আজ ও আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। জনজীবনের ভোগান্তি কমাতে সরকার রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিধান অনুযায়ী তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারবে। এদিকে আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে সেনাবাহিনীর টহল। যারাই রাস্তায় বেরিয়েছেন তাদেরকেই সেনাবাহিনীর তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট, গণপরিবহন চলছে না, জরুরি প্রয়োজনীয় দু একটি ব্যক্তিগত যান চলাচল করতে দেখা যায় ঢাকার রাস্তায়। কারফিউ জারির ফলে জনমনে কিছুটা উৎকণ্ঠা কমলেও রাজধানীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়ের বাজার বাসা থেকে আটক করা হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিলের জন্য সরকার পক্ষের আপিলের শুনানি চলছে। আজকে সরকারি ছুটি থাকার পরও সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি চলছে। ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে তিনি তাঁর আপিলের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হাইকোর্টের দেয়া রায় স্ববিরোধী হওয়ায় সরকারের পক্ষ থেকে ওই আদেশ বাতিল চাওয়া হয়েছে। এ সময় প্রধান বিচারপতি বলেন, সরকারের পলিসি নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার আদালতের নেই। এর আগে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করার জন্য 5 আইনজীবী সহ 7 জন পক্ষভুক্ত হতে চাইলে আদালত অনুমতি প্রদান করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। শুনানির সবশেষ খবর জানাতে টেলিফোনে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। জাভেদ, শুনানি এখন কোন পর্যায়ে আছে আর এখন কে বক্তব্য রাখছেন? এটা সকাল 10:25 দিকে আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগ, সেখানে শুনানি শুরু হয়। প্রথমেই অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন তার বক্তব্য দেন এবং বক্তব্যে তিনি যেটি বলেন যে হাইকোর্ট যে জাজমেন্টটি দিয়েছে সেটা স্ববিরোধী, অর্থাৎ কোটা কত পার্সেন্ট থাকবে বা থাকবে না এটা সরকারের পলিসি ডিসিশন, সেখানে আসলে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তাই এই রায়টি স্ববিরোধী হয়েছে এবং পুরো রায়টি তিনি বাতিল চেয়েছেন। তিনি প্রায় 1 ঘন্টার মতন এখানে তার বক্তব্য উপস্থাপন করেন। হাইকোর্ট বিভিন্ন জাজমেন্ট দেন এবং ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতেরও কিছু জাজমেন্ট এখানে উপস্থাপন করেন। তারপর এই মামলায় যে পক্ষভুক্ত 2 জন শিক্ষার্থী, তাদের পক্ষে যে আইনজীবী শাহ মঞ্জুরুল হক,
তিনিও বক্তব্য রাখেন। তিনিও প্রায় একই ধরনের কথা বলেন যে পলিসি ডিভিশন সরকারের, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না, হাইকোর্ট সেটা পারেনি, তাই রায়টি সঠিক হয়নি। কোটা বাতিল না সংস্কার চান এমন প্রশ্ন করেন আপিল বিভাগের একজন বিচারপতি। তখন উনি বলেন যে এটা আপনাদের সিদ্ধান্ত। তখন কোর্ট বলেন যে আপনারা কি চাচ্ছেন? তখন তিনি বলেছেন যে ছাত্ররা সংস্কার চাচ্ছেন। তো ওনার বক্তব্য তারপর অল্প সময় শেষ করেন। এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন যে প্রথম যে হাইকোর্টে রিট করেছিল 2018 সালের যে পরিপত্রটি বাতিল চেয়ে বা চ্যালেঞ্জ করে, সেই রিটকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সহ অনেক কথাই বলেন যে কেন মুক্তিযুদ্ধের কোটাটা এসেছিল। 30% মুক্তিযুদ্ধ কোটা বঙ্গবন্ধু অনগ্রসর বিবেচনায় সেখানে দিয়েছিলেন, কিন্তু 21 বছর সেই কোটা মানে হয়নি, বাস্তবায়ন হয়নি। 96 পর এসে তারপরে সেটা আবার বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা কিন্তু 11.4% বেশি কোনো সময় পাওয়া যায় না। 8%, 9%, 7% এরকম পাওয়া গেছে। সেই জন্য তিনি তার বিবেচনায় সেটা বলছেন যে কোটার যেন ফিরে আসা হয়, সেই সাবমিশন তিনি রাখছেন। তো এরপরে কিন্তু আরো 5 জন আইনজীবী আজকে ছাত্রদের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। শুরুতেই তারা আবেদন করেছেন। তাদের মধ্যে আছেন জেডাই খান পান্না, আহসানুল করিম, ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম। তারাও কিন্তু বক্তব্য রাখবেন। তো এখনো মনসুরুল হক চৌধুরী বক্তব্য রাখছেন আপিল বিভাগে। তো এই হচ্ছে সর্বশেষ শুনানি। গেল কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত সবাইকে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই বিষয়ে জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। আমি এই মুহূর্তে আসছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আসলে গেল কয়েকদিন ধরেই আহত হয়ে অনেকেই এখানে এসেছেন তাদের চিকিৎসা নিতে। তো এই আহত যারা আছেন তাদেরকে দেখতে আজকে বেলা 10:30টার সময় এখানে আসার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেনের, কিন্তু যেহেতু কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে সেই কারণে তিনি আর এখানে আসেননি। তো আমরা এখানে যে চিকিৎসকরা আছেন তাদের বেশ কয়েকজনের সাথে টেলিফোনে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গেল কয়েকদিন ধরেই যারা আসছেন এখানে চিকিৎসা নিতে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছেন, এবং অনেক সময় তাদের যে শিফটিং থাকে সেই শিফটটাও কিছুটা হলেও এলোমেলো হয়ে গেছে তাদের, কিন্তু তারপরেও তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এখানে যারাই আসছেন তারাই আসলে যাতে সর্বোচ্চ চিকিৎসাটা পান সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। একই সাথে এইখানে যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু শুধু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা খুব ক্রিটিক্যাল রোগী তারা সবসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, এবং একই সাথে রাজধানীর বাইরে থেকেও অনেক সময় আসলে এইখানে যারা ক্রিটিক্যাল রোগী তারা এখানে আসেন। তো গেল কয়েকদিন যাবৎ যারা চিকিৎসা নিতে আসছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই এখানে থাকা চিকিৎসক, নার্স সহ যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তাদের লক্ষ্য। আরেকটি বিষয় এখানে দেখেছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যারা রক্ত দেওয়ার সাথে জড়িত তাদেরও কয়েকজনকে আমি দেখেছি যে তারা আসলে এখানে যদি কখনো রক্তের প্রয়োজন হয় সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়েরবাজার বাসা থেকে আটক হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশনা দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং জামাতের 13 নেতা কর্মীকে আটক করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা লিটন পারভেজ সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিলেট নগরীর একটি বাসা থেকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ 5 জামায়াত নেতাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ। অপরদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারকে আটক করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নাটোর শহরের নেসকোর 30,000 গ্রাহক।
মিটারে রিচার্জ করতে না পারায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ পেতে মিটারে রিচার্জ করতে শহরের আলাইপুর বিদ্যুৎ বিভাগের নেস্কো অফিসে ভিড় করছেন গ্রাহকরা। একটি মাত্র ভেন্ডিং মেশিনে রিচার্জ করতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, এতে ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে 93% মেধা আর 7% কোটা সংরক্ষণ করে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ দুপুরে এই রায় প্রদান করেন। 7% মেধার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী 1%। অনতিবিলম্বে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। এর আগে আজ সরকারি ছুটি থাকার পরও সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। অ্যাটর্নি জেনারেল তার আপিলের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হাইকোর্টের দেওয়া রায় স্ববিরোধী হওয়ায় সরকারের পক্ষ থেকে ওই আদেশ বাতিল চাওয়া হয়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ, টেলিফোনে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। জাভেদ, রায়ে আর কি বলা হয়েছে আমাদেরকে জানাবেন। মিতা, দুপুর 1:15টার দিকে আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সকল বিচারপতিরা মিলে বসে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে আসতে সেটা 1:25-এর পর তারা এখানে ওঠেন এবং উঠেই অর্ডারের যাওয়ার আগে, অর্থাৎ আদেশ দেওয়ার আগে অনেক কথা বলেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে সহিংসতা হয়েছে, যে ক্ষতি হয়েছে, যে প্রাণনাশ হয়েছে, সেগুলির জন্য তারা দুঃখ প্রকাশ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের বলেছেন যে হয়তো ভুল বোঝাবুঝির কারণে তারা এই হাইকোর্টের রায়টা হয়তো বুঝতে পারেনি, সেই জন্য তারা হয়তো এইভাবে আন্দোলনে গিয়েছে। তাদেরকে আন্দোলনের পথ বাদ দিয়ে যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, ক্লাসে ফিরে যান এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ফিরে যাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা যেন সরকার করেন, সেই আহ্বানও তিনি রেখেছেন। তারপরে জাজমেন্ট, তারপরে আদেশে যান। আদেশের যেটি বলেছেন যে আদেশটা একটু দীর্ঘ হবে, লম্বা হবে, সেজন্য এখন পুরো আদেশ দিচ্ছেন না, সারসংক্ষেপ দিচ্ছেন। মূল আদেশটা দিয়েছেন। মূল আদেশ যেটা হয়েছে যে প্রথমে বলেছেন যে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সবাই সম্মত হয়েছেন আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চ, যে 93% হবে আপনার সাধারণ কোটা বা মেধা তালিকা যাই বলেন মেধা কোটা, আর 5% হবে মুক্তিযোদ্ধা কোটা, 1% হবে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ, আর 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তিনি আদেশ দেন এবং আদেশ দিয়ে বলেছেন যে দ্রুত এই প্রজ্ঞাপন যেন জারি করা হয়। তবে আইনজীবী জানিয়েছেন যে 3 মাসের মধ্যেই এই প্রজ্ঞাপন জারির কথা আদালত স্পষ্ট বলেছেন এবং সাথে সাথে তারা এটাও বলেছেন যে যেই মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, 1 সদস্যের বিচার বিভাগীয় কমিশন, ওনাকে যেন সবাই সহযোগিতা করেন এবং প্রত্যেকটি হত্যার যেন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যেন সেই উনি একটা তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং সেই প্রতিবেদনের আলোকে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় প্রতিটি মৃত্যুর জন্য, সেটা কিন্তু বারবার খুব স্পষ্ট করে জোর দিয়ে কিন্তু আদালত তার আদেশে উল্লেখ করেন। তো এখন যেহেতু আইনজীবীরা বলছেন যে এই মুহূর্তে আন্দোলনকারীদের আসলে আর রাস্তায় থাকার কোনো যৌক্তিকতা নেই, কারণ হচ্ছেন তারাও তো বলেছিলেন যে সর্বোচ্চ যেন 5% কোটা হয় এবং যৌক্তিক সংস্কারের কথা বলেছেন। তো আপিল বিভাগ যেহেতু সেটা 7% দিয়েছেন, সবাইকে মেনে নিয়ে যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আর জ্বালাও পোড়াও বা কোনো শিক্ষার্থী যেন হত্যা না হয়, কোনো ক্ষতি যেন না হয়, সেই দিকটা বিচার বিশ্লেষণ করে সবাইকে যার যার জায়গায় চলে যাওয়ার জন্য ওরা আহ্বান জানিয়েছেন তার এই আদেশের মধ্য দিয়ে। তো মিতা মুস্তফা, এই হচ্ছে আপিল বিভাগের আদেশের সর্বশেষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়েরবাজার বাসা থেকে আটক হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে।
এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং জামাতের 13 নেতা কর্মীকে আটক করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিএনপি নেতা লিটন পারভেজ সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিলেট নগরীর একটি বাসা থেকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ 5 জামায়াত নেতাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। অপরদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ারকে আটক করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ঢাকা সহ খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও নাটোরের হাজারো গ্রাহক। খুলনায় বিপাকে পড়েছেন বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড গ্রাহকরা। মিটার রিচার্জ করতে না পেরে অনেকের বাসাবাড়িতে নেই বিদ্যুৎ। গ্যাস রিচার্জের ক্ষেত্রে একই দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রিপেইড কার্ড রিচার্জের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। ইন্টারনেট না থাকা অনেক স্থানেই হচ্ছে না রিচার্জ, এতে ক্ষুব্ধ গ্রাহকরা। চট্টগ্রাম নগরীর চিত্র একই। মেয়াদ শেষ হওয়ায় বিদ্যুৎ, গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারছেন না সাধারণ মানুষ। বাসাবাড়িতে বিদ্যুৎ নেই, হাঁসফাঁস অবস্থা। এদিকে মিটারে রিচার্জ করতে না পারায় ইতোমধ্যে নাটোরে বন্ধ হয়ে গেছে অনেক বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ। একটি মাত্র ভেন্ডিং মেশিনে রিচার্জ করতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ময়মনসিংহ, রংপুর সহ অন্যান্য বিভাগের অবস্থা একই রকম। সমস্যার সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ ভোক্তাদের। দুদিন বিদ্যুৎ নাই, সরকারের কোনো ব্যবস্থাপনা নেই, সরকারি বন্ধ। বিদ্যুৎ ছাড়া তো আর থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অল্টারনেটিভ ওয়েতে এই মিটারগুলো চালু রাখা হয়। বাসায় বাচ্চা আছে, বাবা মা আছে অসুস্থ, মানে কারেন্টের জন্য আমরা কিছু করতে পারতেছি না, 2 দিন থেকে নাই। গেল কয়েকদিনে বিপাকে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকরা। ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ হওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক গ্রাহক। রাজধানীর প্রিপেইড মিটার রিচার্জ সেন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। রাজধানী তেজগাঁও থেকে সেই খবর জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। এখানে এই মানুষের ভিড় আসলে তাদের বাসাবাড়িতে যে বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, সেই প্রিপেইড মিটারের যে রিচার্জ কার্ড, সেটি রিচার্জ করার জন্য এখানে এসেছেন মানুষজন। আসলে এই কয়েকদিনের যে অবস্থা, তাতে অনেকেই আসলে বিদ্যুতের যে প্রিপেইড কার্ড সেটি রিচার্জ করতে পারেননি। তো ডিপিডিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এবং অন্যান্য যে বিতরণকারী সংস্থাগুলো আছে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইমার্জেন্সি ব্যালেন্স যেটি থাকে সেটি তারা ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে অনেকে সেটি ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও অনেকের আসলে বিদ্যুৎ সংযোগ, সেই প্রিপেইড কার্ডে যে পরিমাণ টাকা থাকার কথা সেটি না থাকে, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। অনেকে আবার সামনের দিনের পরিস্থিতি কি হয় সেটিও চিন্তা করছেন। তো এই সব মিলিয়ে এখানে আসলে প্রচুর ভিড়। এটি আসলে তেজগাঁও এলাকার একটি রিচার্জ কেন্দ্র, ডিপিডিসির অফিস। তো এখানে এখন প্রচুর ভিড়। সকাল থেকে এখানে ভিড় ছিল, সকাল পেরিয়ে এখন দুপুর, সেখানেও প্রচুর ভিড়। তো এখানে যারা এসেছেন তারা সবাই দাবি করছেন যে ইমার্জেন্সি ব্যালেন্স যাতে বাড়ানো হয়। আর এখানে যে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তাদের আগে যে ব্যবস্থা ছিল এখনও সেই ব্যবস্থায় আছে, এবং যেহেতু ইন্টারনেট নাই, ইন্ট্রানেটের মাধ্যমে তাদের নিজস্ব ব্যবস্থায় তারা আসলে মানুষজনকে যাতে এই প্রিপেইড মিটারে রিচার্জ দিতে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। একই সাথে 93% মেধা আর 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা সংরক্ষণ করে সরকারকে প্রজ্ঞাপন জারিরও নির্দেশ দিয়েছে আদালত। তবে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন।
রিপোর্ট করছেন হাসান জাভেদ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রোববার সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও পক্ষভুক্ত শিক্ষার্থীদের করা আপিলের শুনানি হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট কোটা পুনর্বহাল করে যে রায় দিয়েছে তা সঠিক হয়নি, এমনকি রায়টি স্ববিরোধী বলেও উল্লেখ করেন। তাই হাইকোর্টের রায়টি বাতিল চান তিনি। শুনানিতে পক্ষভুক্ত শিক্ষার্থীদের আইনজীবী সহ ৮ আইনজীবী বলেন, কোটা সংস্কারের বিষয়টি সরকারের নীতি নির্ধারণী বিষয়, এখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না, একমাত্র আপিল বিভাগের সেই এখতিয়ার রয়েছে। শুনানি শেষে হাইকোর্টের রায়টি বাতিল করে আদেশ দেয় আপিল বিভাগ। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে। যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণের বিষয়, তথাপিও অত্র আদালত সংবিধানের 104 অনুচ্ছেদের আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। আদেশে আপিল বিভাগ আন্দোলনকারী শিক্ষার্থীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে নির্দেশ দেন। এছাড়া আন্দোলনে নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সহায়তা করতে নির্দেশ দেয় আদালত। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই, এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। আপিল বিভাগের আদেশে সবাই ন্যায় বিচার পেয়েছেন বলেও মনে করেন আইনজীবীরা। এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। আন্দোলনকারীদের সাথে আলোচনা করে অচলাবস্থা নিরসনেরও পরামর্শ তাদের। যারা আন্দোলন করছে তারা নিজেরাও বলছে তারা কোটা বাতিল চায় না, তারা সংস্কার চায়। তাই এখানে আদালত যে সংস্কার করে দিয়েছে, আমি মনে করি দেশের একজন আইনজীবী হিসাবে যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে সেটার সাথে এটার যথেষ্ট সম্পৃক্ততা আছে। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো রকম ইন্টারফেয়ার করার। খারিজ করার পরে ওনারা যে অবজারভেশনটা দিয়েছে ফর কমপ্লিট জাস্টিস, এটা একটা হয়তো বিশেষ পরিস্থিতির কারণে দিয়েছে, কিন্তু সাধারণত আদালতের সামনে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখনই এটা দিতে পারে, কিন্তু এখন যেটা খারিজ করে দিয়েছে আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং নাই। কোটা বাতিল করে 2018 সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এরপর এই রায় বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যা গড়ায় সহিংসতায়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা 5% সর্বোচ্চ কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন। আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায়টি বাতিল করে সর্বোচ্চ 7% কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন। এর ফলে যে যৌক্তিক সংস্কারের কথা বলা হয়েছিল সেটিরই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন আইনজ্ঞরা, আর যার মাধ্যমে এই আন্দোলন সংগ্রামের একটি পরিসমাপ্তি ঘটবে এমনটাই মনে করছেন তারা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কারফিউ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য কারফিউয়ের ঘোষণা দেন। আজ বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। এদিকে রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন। রাজধানীর সড়কগুলোতে প্রত্যেককে জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে। কোনো ধরনের সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হয়েছে। যেসব রাস্তায় সামান্যতম ঝুঁকি রয়েছে সেসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভোলা থেকে স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন কারফিউ দ্বিতীয় দিনের চিত্রের সর্বশেষ খবর জানিয়েছেন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার প্রাণকেন্দ্র সদর রোডে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যানবাহন এবং মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। কারফিউ থাকলেও তারা সেটি মানছে না, তারা তাদের নিত্য নৈমিত্য কাজে বের হচ্ছেন। র্যাব, পুলিশ, নৌবাহিনী তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে টাকা উত্তোলন, ব্যাংক বন্ধ থাকায় সরাসরি টাকা উত্তোলন, সব কিছুই একটা চরম ভোগান্তি দীর্ঘ। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ঢাকা সহ খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও নাটোরের হাজারো গ্রাহক। খুলনায় বিপাকে পড়েছেন বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রিপেইড গ্রাহকরা। মিটার রিচার্জ করতে না পেরে অনেক বাসাবাড়িতে নেই বিদ্যুৎ। গ্যাস রিচার্জের ক্ষেত্রেও একই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রিপেইড কার্ড রিচার্জের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। চট্টগ্রাম মহানগরীর চিত্রও একই। এদিকে মিটারে রিচার্জ করতে না পারায় ইতোমধ্যে নাটোরে বন্ধ হয়ে গেছে অনেক বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ। ময়মনসিংহ, রংপুর সহ অন্যান্য বিভাগের অবস্থা একই রকম। বিদ্যুৎ, গ্যাস ও পানি প্রিপেইড মিটারে রিচার্জের খবর জানিয়েছেন আমাদের খুলনার সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। আমি রয়েছি খুলনার শেরেবাংলা রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি একের সামনে। এদের কারোর বাসায় 2 দিন কারেন্ট নেই, কারোর বাসায় 1 দিন কারেন্ট নেই। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ তৈরি করছে, মাইকিং করা হচ্ছে, তারপরেও লোকজন আছে না। প্রায় হাজার হাজার গ্রাহকের বাড়িতে এই অবস্থা। এই মানুষের যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে তারই এখানে দেখছেন যে এই পরিমাণ লোক এখানে আসছে। যেহেতু সরকার কার্ফিউ দিয়েছে, ব্যাংক বন্ধ রয়েছে, সেহেতু ওই অটো বিদ্যুৎ ব্যবস্থা যাতে আগের মতো চালু হয় তার ব্যবস্থা করতে। ময়মনসিংহ থেকে কারফিউ ও সেনা মোতায়েনের সবশেষ খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। এই কারফিউর কারণে কিন্তু অনেক জায়গাতে অনেক সেক্টরে কিছু সমস্যা হচ্ছে। মানুষজন ঘর থেকে বেরোতে পারছে না এবং তারা হাট বাজারে যেতে পারছে না। তো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবহারকারীরা। আপনি দেখেন নিশ্চয়ই যে আমার পিছনে যে লোক দেখতে পাচ্ছেন আপনি, এরা এই সব মানুষজন কিন্তু সবাই বিদ্যুতের গ্রাহক এবং তারা প্রিপেইড মিটারের গ্রাহক। তারা তাদের কিন্তু অনেকেরই মিটারে টাকা নাই, তারা বিকাশ বন্ধ থাকার কারণে টাকা রিচার্জ করতে পারছে না। ইন্টারনেট সেবা না থাকার কারণে গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যে পেশাগত কাজ, এই পেশাগত কাজ করে এইটা তাদের সদর দপ্তর বা স্টেশনে পাঠাতে পারতেছে না। এখন এটা শেষ হবে কবে, তারা ভোগান্তি দিচ্ছে। তাদের একটাই প্রশ্ন যে এটা কবে শেষ হবে। The Appellate Division of the Supreme Court has declared illegal the High Court verdict that cancelled the government circular of 2018 rejecting quotas of first and second class government jobs. The Apex Court also ordered the government to issue circular distributing 93% quota for merit, 5% for freedom fighters, their children and the grandchildren, 1% for indigenous people and 1% for physically challenged and third gender persons. The 7-member full bench of the Appellate Division, led by the Chief Justice Obaidul Hassan, also observes that the government, as the executive body, can increase or decrease the ratio of quota if it thinks so. The court also instructed the student protesters to return to respective educational institutions. Besides, it also ordered the concerned authorities to create a congenial atmosphere so that students can return to classes. The Apex Court also ordered concerned authorities to cooperate with the Judicial Probe Committee, which was formed to investigate the killings of students. মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে। যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণের বিষয়, তথাপিও অত্র আদালত সংবিধানের 104 অনুচ্ছেদের আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে। অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন, সেটা ন্যায় বিচারের স্বার্থে। The imposed curfew is underway for the second day in the capital Dhaka and across Bangladesh. The time frame of the curfew was extended by the Home Minister Asaduzzaman Khan Kamal after meeting with the heads of the law enforcement agencies. The curfew was relaxed for 2 hours from 3 p.m. to 5 p.m. today. Then the curfew has started for indefinite period. The army personnel and other members of law enforcement agencies are seen patrolling at various crucial points
in the capital Dhaka. Everyone who is coming out of home is facing questions of law enforcement agencies. Several BNP leaders have been arrested in Dhaka and elsewhere in the country by law enforcement agencies. BNP Standing Committee member Amir Khosru Mahmood Chowdhury was arrested from his Bonari residence last night. His family members said members of law enforcement agencies picked Khosru up at his residence around 9 p.m. last night. Meanwhile, BNP Publicity Secretary Sultan Salahuddin Tuku was also detained from the capital Dhaka. BNP Dhaka District Unit General Secretary Advocate Nipun Roy Chowdhury was detained from his Raj Bajar residence. The Dhaka court placed BNP Standing Committee member Nazrul Islam Khan and the party senior Joint Secretary General Ruhul Kabir Rizvi on one-day police interrogation yesterday. Meanwhile, police arrested Rangpur City Councillor BNP leader Liton Parvez and 6 others. Jamaat Islami Secretary General Gholam Parwar has been detained. Rapid Action Battalion Director General Harunur Rashid has said they are committed to ensure rule of law and peace after thwarting the miscreants. He said this at a briefing today. এই হামলাকারী নাশকতাকারী এই যে দুষ্কৃতিকারী যারা এরা এই রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, সেই পদ্মা ব্রিজ এবং এই সমস্ত মেগা প্রকল্পের যে তথ্য এবং যে রেকর্ড সম্বলিত যে সেতু ভবনে হামলা করেছে। এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে, যে কোনো ব্যবস্থা নিতে হয়, যে কঠোর ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর এবং রাষ্ট্রবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ। Thousands of consumers of electricity, gas and water prepaid meters are suffering in Dhaka, Khulna, Chattogram, Mymensingh, Rangpur, Nator and other areas. In Khulna, prepaid meters consumers of power, gas and water are in trouble. Most of the users are facing outage, gas and water crisis as they can't recharge. The mobile financial services are disrupted across the country as the mobile and broadband internet has been shut down by the government amid spreading of anti-quota movement. A long queue of people is seen in front of electricity supply offices across the country to recharge their prepaid meters. The same situation is prevalent in Chattogram, Mymensingh, Rangpur and other divisions. BNP Chairperson Begum Khalda Zia's health condition is stable now. Her personal physician, Professor Ezadam Zahid Hussain, said this today. The medical board members investigated her health conditions in the morning. He urged the countrymen to pray the full recovery of former Prime Minister, who is currently undergoing treatment at Evercare Hospital in the capital. She has been kept in the CCU cabin at the hospital under the supervision of the medical board. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। একই সাথে 93% মেধা আর 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা সংরক্ষণ করে সরকারকে প্রজ্ঞাপন জারিরও নির্দেশ দিয়েছে আদালত। তবে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রোববার সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও পক্ষভুক্ত শিক্ষার্থীদের করা আপিলের শুনানি হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট কোটা পুনর্বহাল করে যে রায় দিয়েছে তা সঠিক হয়নি, এমনকি রায়টি স্ববিরোধী বলেও উল্লেখ করেন। তাই হাইকোর্টের রায়টি বাতিল চান তিনি। শুনানিতে পক্ষভুক্ত শিক্ষার্থীদের আইনজীবী সহ 8 আইনজীবী বলেন, কোটা সংস্কারের বিষয়টি সরকারের নীতি নির্ধারণী বিষয়, এখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না, একমাত্র আপিল বিভাগের সেই এখতিয়ার রয়েছে। শুনানি শেষে হাইকোর্টের রায়টি বাতিল করে আদেশ দেয় আপিল বিভাগ। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে। যদিও কোটা নির্ধারণের বিষয়টি রাষ্ট্রের পলিসি ম্যাটার বা নীতি নির্ধারণের বিষয়, তথাপিও অত্র আদালত সংবিধানের 104 অনুচ্ছেদের
আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। আদেশে আপিল বিভাগ আন্দোলনকারী শিক্ষার্থীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে নির্দেশ দেন। এছাড়া আন্দোলনে নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সহায়তা করতে নির্দেশ দেয় আদালত। ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। আপিল বিভাগের আদেশে সবাই ন্যায় বিচার পেয়েছেন বলেও মনে করেন আইনজীবীরা। এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। আন্দোলনকারীদের সাথে আলোচনা করে অচলাবস্থা নিরসনেরও পরামর্শ তাদের। যারা আন্দোলন করছে তারা নিজেরাও বলছে তারা কোটা বাতিল চায় না, তারা সংস্কার চায়। তাই এখানে আদালত যে সংস্কার করে দিয়েছে, আমি মনে করি দেশের একজন আইনজীবী হিসাবে যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে সেটার সাথে এটার যথেষ্ট সম্পৃক্ততা আছে। 2018 সালে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হলো তখন এটা সরকারি সিদ্ধান্ত ছিল। সরকার যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্তের উপর কোর্টের কোনো এখতিয়ার নাই কোনো রকম ইন্টারফেয়ার করার। খারিজ করার পরে ওনারা যে অবজারভেশনটা দিয়েছে ফর কমপ্লিট জাস্টিস, এটা একটা হয়তো বিশেষ পরিস্থিতির কারণে দিয়েছে, কিন্তু সাধারণত আদালতের সামনে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখনই এটা দিতে পারে, কিন্তু এখন যেটা খারিজ করে দিয়েছে আদালতের সামনে কোনো কিছু পেন্ডিং নাই। কোটা বাতিল করে 2018 সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এরপর এই রায় বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যা গড়ায় সহিংসতায়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা 5% সর্বোচ্চ কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন। আপিল বিভাগ হাইকোর্টের দেয়া রায়টি বাতিল করে সর্বোচ্চ 7% কোটা রাখার পক্ষে তাদের মতামত দেন। এর ফলে যে যৌক্তিক সংস্কারের কথা বলা হয়েছিল সেটিরই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন আইনজ্ঞরা, আর যার মাধ্যমে এই আন্দোলন সংগ্রামের একটি পরিসমাপ্তি ঘটবে এমনটাই মনে করছেন তারা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী পরিপত্র মঙ্গলবার জারি হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আপাতত আদালতের রায়ের বাইরে যাবার সুযোগ নেই, তবে পরে সংস্কারের প্রয়োজন হলে সরকার করতে পারবে বলেও জানান তিনি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব বলেন আইনমন্ত্রী। আর যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ও শিক্ষার্থীরা কেউ আইনি হয়রানির শিকার হবেন না বলে জানান শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায়ের পর এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরতে রোববার বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। বলেন, রায় অনুযায়ী শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই কোটা সুবিধা পাবেন, আর সরকারি ছুটি শেষে মঙ্গলবার এ বিষয়ে পরিপত্র জারি হতে পারে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। সেটার ব্যাপারে পরিপত্র জারি খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবারে নাগাদ হতে পারে। নারী কোটাও থাকবে না, জেলা কোটাও থাকবে না। ভবিষ্যতে যদি এটা পরিবর্তন করতে হয় কোনো সময় প্রয়োজনে, তখন যেন এই রায়টা একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ না করে, সেই জন্যই ওনারা ওই কথাটা বলেছেন যে এটা যেহেতু আমরা এই রায়টা দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যদি এটা বাতিল করার প্রয়োজন হয়, সংস্কার করার প্রয়োজন হয়, তাহলে পরে সেটা সরকার করতে পারবে। কেন করতে পারবে? বিকজ এইটা ব্যাপারটা হচ্ছে এটা একটা নীতি নির্ধারণী ব্যাপার। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সময় ও পরিবেশ নিয়ে। আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের আইনি বা অন্যান্য ধরনের হয়রানির বিষয়টি সেটা শান্তিপূর্ণভাবে যারা এই আন্দোলনে ছিল তাদের সেই ক্ষেত্রে এটি নিয়ে কোনো ভাবার বিষয় নেই। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যাতে করে কোনো প্রশাসনিক বা আইনি হয়রানির যে সেই জায়গাটা সৃষ্টি না হয় সেটার জন্য আমরা অবশ্যই সচেষ্ট আছি। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হতাহতের শিকার সবার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের দাবির সাথে সরকারের অবস্থানে কোনো পার্থক্য কখনোই ছিল না।
সবসময় একই জায়গায় ছিল। এখানে কিন্তু তিনটা পক্ষ, সরকার, শিক্ষার্থী আর হচ্ছে সন্ত্রাসী। কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্র যা করতো আমরা তাই করছি, আর কোমলমতি শিক্ষার্থীদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করছি। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল চলমান কারফিউ তুলে নেবার বিষয়ে সরকারের সিদ্ধান্ত কি। জনগণের স্বস্তি যখন ফিরবে তখনই কারফিউ তুলে দেওয়া হবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী কারফিউ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য কারফিউয়ের ঘোষণা দেন। আজ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন। রাজধানীর সড়কগুলোতে প্রায় প্রত্যেককে জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে। কোনো ধরনের সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। যেসব রাস্তায় সামান্যতম ঝুঁকি রয়েছে সেসব রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রী সামরিক সচিব এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF মহাপরিচালক বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী এ সময় তাদের কাছ থেকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে জনজীবন স্বাভাবিক করার বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল আছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সকালেও তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। CCU সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা চলছে তার। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। গত 23শে জুন খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়। 2 জুলাই বাসায় ফিরলেও 13 জুলাই রাতে ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। ঢাকার সর্বশেষ শারীরিক অবস্থা হচ্ছে ম্যাডাম এবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা সকালবেলা আমার স্বাস্থ্য পরীক্ষা করছে, চিকিৎসা চলতেছে। শিশুর সুযোগ সুবিধা সম্বলিত চিকিৎসক নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধান। তোমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দেশের চলমান পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে, বিদেশি কূটনীতিক এবং নাগরিকদের নিরাপত্তা দেবে সরকার, এমন আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে উপস্থিত হন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, জাতিসংঘের সংস্থাসমূহ, ঢাকায় নিযুক্ত প্রায় সব দেশের রাষ্ট্রদূত। সেখানে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের অবগত করেন হাসান মাহমুদ। কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে জানান, সরকার এই সেবা পুনরায় চালু করতে সব রকম চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করেছে এমন অভিযোগ করে তিনি কূটনীতিকদের জানান, পরিস্থিতি শান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। So this is anti-state elements led by BNP Jamaat and has been carried out. So we shall provide you, if you want, we can bring you to the sites where the damage or vandalism and person attack has been carried out. সরকার নিজেদেরকে রক্ষার জন্য সন্ত্রাস ও সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যাচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দমন-পীড়ন বন্ধ ও অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। অভিযোগ করেছেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের শিক্ষার্থীদের দাবিকে আলোচনার মাধ্যমে সমাধান না করে শক্তি প্রয়োগের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার অভিযোগ, ছাত্র আন্দোলনকে উস্কে দিয়েছে সরকারই। অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করার পাশাপাশি কাউকে কাউকে গুম করার অভিযোগও করেন তিনি। সরকার নিজেই সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগকে ছাত্র আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে
লেলিয়ে দিয়েছে নিরীহ ছাত্রদের উপর সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের অন্যতম নীতি নির্ধারক ওবায়দুল কাদের সাহেব নিজেই ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দিয়েছিলেন ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য। তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল এই নিরীহ আন্দোলনকে সহিংসতায় পরিণত করবার সহিংস যাত্রাবিন্দু। স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভয়ে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, রাষ্ট্রীয় মদতে সহিংসতা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেফতার করে তাদেরকে দিয়ে জোর করে সাজানো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর লক্ষ্যে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। যেই মিথ্যাচারে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না। দেশকে যদি বাঁচাতে চান, দেশকে যদি ভালোবাসেন, ছাত্ররা যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, মানুষ যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, সোচ্চার হন, দেশকে জাতিকে রক্ষা করুন। এই সরকার যেভাবে দেশকে যে জায়গায় নিয়ে চলে গেছে, আমরা আগে অনেকবার বলেছি, যতদিন যাবে তত এই দেশের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হতে হবে। এই ন্যায্য আন্দোলনে ছাত্রদের পাশে জাতীয় ঐক্যের ভিত্তিতে লাগাতারভাবে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দলীয় নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে। ম্যাডাম আলহামদুলিল্লাহ তিনি এবার কেয়ার হসপিটালে আছেন, চিকিৎসাধীন আছেন, এখন আইসিইউতে আছেন, কিন্তু ভালো আছেন। নেতাকর্মীদের গ্রেফতারে বিএনপি আতঙ্কিত নয় বলেও দাবি করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারী দেশের 2,40,00,000 বিদ্যুৎ গ্রাহক। সময়মতো রিচার্জ করতে না পারায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অনেকেই। রিচার্জ সেন্টারগুলোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ইন্টারনেট ছাড়া হাতে হাতে রিচার্জ করতে সময় লাগবে, তবে এমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। রকনুদ্দিনের আরেকটি রিপোর্ট। কারফিউয়ের ভেতরেও মানুষের দীর্ঘ সারি বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জের। রোববার দুপুর পেরিয়েও রাজধানীর তেজগাঁওয়ের একটি প্রিপেইড মিটার রিচার্জ কেন্দ্রের অবস্থা ছিল ঠিক এমন। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অনেকের আবার ইমার্জেন্সি ব্যালেন্সও শেষ। এখানে এসে মনে হচ্ছে যে অবস্থা, এটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করে তাহলে এই সমস্যায় যে এতগুলো লোক আমরা দাঁড়ায় আছি এই সময়টা লাগতো না। মিটারের টাকা চলে গেছে, টাকা নাই, এখন আমার অন্ধকার। এই প্রিপেড কার্ডের দরকার নাই, বিল সিস্টেম আগের বিল যেটা ছিল সেটাই এটা। আমরা ইমার্জেন্সি কার্ড পাঞ্চ করছি, লোন দেওয়া হয় না। লোন দিয়ে 2 দিন চালানো হয়েছে, এখন অনেক কষ্ট, সেজন্য আসছি। ইন্টারনেট সেবা বন্ধ হয় একবারে এত মানুষের কার্ড হাতে হাতে রিচার্জ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা আমি 2000 গ্রাহক আসে, তাহলে স্পেস তুলনা করলে সেটা কিন্তু ওভার হয়ে যাবে। সেই জন্য কিন্তু যতজনই আসুক আপনারা কি সেটা দেওয়া? হ্যাঁ, আমরা 100% দিতেছি, কোনো গ্রাহকটাকে আমরা করতেছি না। বিকেলে রাজধানীর বনানীর একটি রিচার্জ সেন্টারে এসে ভুক্তভোগী মানুষের ক্ষোভের মাঝে পড়েন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। বলেন, ইন্টারনেট সেবা বন্ধ হয় 2,40,00,000 প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকের ভোগান্তি কমাতে 24 ঘন্টায় খোলা রাখা হবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো। প্রায় 6 থেকে 7 কোটি মানুষের এখন একটা দুর্দশার মধ্যে পড়ে গেছে, তারা বিদ্যুতের কানেকশনটা পাচ্ছে না। এটার জন্য দায়ী হলো এই বিএনপি এবং জামাতের এই সন্ত্রাসীরা। তারা আগুন দেওয়াতে এবং কেবল লাইন কেটে ফেলাতে, এবং চিটাং থেকে যে কেবল আসছে সেটাও তারা কেটে ফেলছে। তাদের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী। আমরা চেষ্টা করছি ইমার্জেন্সি ব্যালেন্সটার পরিমাণটা বাড়িয়ে দিতে, কিন্তু এই যে হাজার হাজার গ্রাহকরা, আমাদের মেশিন তো অল্প, আগে তো এটা অনলাইনে চলতো। ইমার্জেন্সি ব্যালেন্স আমরা বাড়িয়ে দিচ্ছি এবং 1000 এবং 2000 টাকা করে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাড়িয়ে দিচ্ছি। এটা বাড়ানোর জন্য যে আপনারা দীর্ঘ সময় লাগবে সেই সময়টা আমাদেরকে একটু দিতে হবে। মানুষের ভোগান্তি কমাতে শুধু কার্ড নম্বর পেলেই রিচার্জ করে দেবার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রতিদিন সফটওয়্যার খাতে 70 থেকে 80 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠনগুলো। একই সাথে প্রযুক্তি খাতের বাজার হারানোর শঙ্কাও দেখা দিয়েছে বলে জানান তারা। মইদুল ইসলামের রিপোর্ট। দেশে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তথ্য প্রযুক্তি খাতে। 2025 সাল নাগাদ বছরে এই খাত থেকে অন্তত $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা সরকারের। আর এই প্রযুক্তি খাতের মূল চালিকা শক্তি ইন্টারনেট। কিন্তু সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ভয়াবহ ক্ষতিতে পড়েছে দেশের আইসিটি খাত।
আমরা সফটওয়্যার যখন এক্সপোর্ট করি আমরা আওয়ারলি বিল করি, আমরা ডেইলি বিল করি। আমাদের প্রতিদিনের ক্ষতি প্রায় 70 থেকে 80 কোটি টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমরা 70 থেকে 80 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছি এভরি ডে, তার চাইতে বড় আশঙ্কার বিষয় যাদেরকে আমরা সার্ভিসটা দেই ওদের প্রত্যেকের আসলে অল্টারনেট ডেস্টিনেশন আছে, তো ওরা আসলে অল্টারনেট ডেস্টিনেশনে চলে যাবে। শুধু ই কমার্স ইন্ডাস্ট্রি যদি বলি, সেটাতে পার ডে প্রায় 8 লক্ষ মতো ডেলিভারি হচ্ছিল এবং প্রায় 100 কোটি টাকা মতো ট্রানজ্যাকশন হচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে আসলে কোনো অ্যাকিউরেট ডেটা দেয়া মুশকিল যে গত কয়েকদিনে, কারণ প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি। ফাইবার অপটিক এবং বিটিসিএল ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ যে ব্যান্ডউইথ আছে তা দিয়ে দেশের তথ্য প্রযুক্তি খাতের এই বিপুল পরিমাণ ব্যান্ডউইথ চাহিদা পূরণ করা সম্ভব না বলেও জানান প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। সাবমেরিন এবং আইটিসির ব্যান্ডউইথ ছাড়া আইএসপিদের আর কোনো ব্যান্ডউইথ নেওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইট আপনি দেখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে কিন্তু আমাদের যে সার্ভিসগুলো, বিশেষ করে ইউজার এন্ডে যেই পরিমাণ সার্ভিস প্রয়োজন হয় এই সার্ভিস দেওয়া সম্ভব না। বঙ্গবন্ধু স্যাটেলাইটে আপনি ব্যান্ডউইথ কত দিতে পারবেন? ইমার্জেন্সি কোনো একটা জায়গায় হয়তো 2 MBPS 3 MBPS ব্যান্ডউইথ লাগবে, 5 MBPS ব্যান্ডউইথ লাগবে, সেটুক দিয়ে সম্ভব। কিন্তু 5 MBPS ব্যান্ডউইথ দিয়ে আপনি কি হাজার হাজার লক্ষ লক্ষ ইউজারকে, কোটি কোটি ইউজারকে আপনি সার্ভ করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। ভিসার তো আমাদের এখানে অনেক দিনই ছিল না, আমরা তো এখন সবই তো হার্ড করে। আর ভিসার দিয়ে তো আমাদের সার্ভিস আসলে ওই লেভেলে হাই স্পিড সার্ভিস দেওয়া কিন্তু সম্ভব না। ভিসার দিয়ে আসলে হয়তো ইমার্জেন্সি কিছু দেওয়া যেতে পারে স্বল্প সময়ের জন্য, কিন্তু লং টার্মের জন্য কিন্তু আপনি ভিসার ব্যবহার করতে পারবেন এবং কস্টলি। ভিসার ইজ ভেরি কস্টলি। দেশের তথ্য প্রযুক্তি খাত সার্বক্ষণিক সচল রাখতে ভবিষ্যতে ইন্টারনেট সঞ্চালনের জন্য বিকল্প ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ডেটা সেন্টার সহ অন্তত 40টি ডিজিটাল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আর ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সঞ্চালন লাইনগুলো মেরামত করে যত দ্রুত সম্ভব দেশে ইন্টারনেট সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। বিকেলে বিটিআরসি ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তো আমরা চেষ্টা করছি যে কত দ্রুত এটা পুনঃস্থাপন করা যায় এবং জরুরি ভিত্তিতে জরুরি সেবা আমাদের কিভাবে পুনঃস্থাপন করা যায় তার জন্য আমরা আসলে সকলের পরামর্শ আমরা গ্রহণ করেছি। সে অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি যে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে, টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা, এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না, কিন্তু যখনই আমরা তৈরি হব, যেখানেই পারবো, যেভাবেই পারবো, তত দ্রুত সেখানে সেভাবে আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবাটা পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। সৌদি এয়ারলাইন্স, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান সহ 1200-র বেশি যাত্রীর ফ্লাইট সময় মতো না হওয়ায় চরম ভোগান্তিতে তারা। প্রবাসীদের ভোগান্তি কমাতে হাজি ক্যাম্প ও এয়ারপোর্টে সুবিধা এবং ভিসার মেয়াদ বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 10 থেকে 20 ঘন্টা আগে দ্বিগুণ ভাড়া দিয়ে এয়ারপোর্টে এসে বসে আছেন অসংখ্য যাত্রী। কারফিউর কারণে আগে এসেও নির্ধারিত ফ্লাইট না পেয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। রাস্তাটা জাম থেকে পরিস্থিতি খারাপ থেকে এলে আগে এসে রয়েছি। যখন কারফিউ শিথিল ছিল 3টা থেকে 5টা, তার মধ্যে আমি চলে আসি। আমরা আসছি গতকালকে রাত্রে 11টার দিকে আসছি। আমার লোক কয়েকজন হয়তো গেছে, আমরা এখন কি করবো, এখন বাইরে যাওয়া তো সম্ভব না, ওয়েটিংয়ে আছি, দেখি কি করা যায়, লাস্ট পর্যন্ত কি নিউজ আসে। সৌদি এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে এয়ার আরাবিয়া, ইন্ডিগো, বিমান বাংলাদেশ, ইউএস বাংলারও বিলম্ব আছে কয়েক ঘন্টা। ভিসার মেয়াদ শেষ অনেকের। সকালেও বলছে যে এয়ারপোর্টে সবকিছু দিচ্ছি, এখন বলছে যে বডি কন্টাক্টে যেতে হবে। আমরাকে বলেছে যে 4:40-এর ভিতরে আমরা আপনাকে ফ্লাইট হবে, আমরা ওই অনুযায়ী আমরা এখানে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তারা যেতে পারবে। এরপরেও আমরা সৌদি এমবেসির সাথে আলাপ করেছি। সৌদি এমবেসির সাথে আমরা আলাপ আলোচনা হচ্ছে, যাদের ভিসা এক্সপায়ার হবে তাদের এক্সটেনশনের ব্যবস্থা করা হবে। শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষের দাবি, গতকাল বাতিল হওয়া 11টি সহ মোট 154টি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে যাচ্ছে। ফ্লাইট সব কয়টি ফ্লাইট অপারেশনাল, আসা এবং যাওয়া মিলে। এছাড়া ডোমেস্টিক এয়ারলাইন্সের ফ্লাইটগুলো চলছে এবং কাছাকাছি সময়ের মধ্যেই চলছে। গতকালকে বিভিন্ন কারণে আমরা যেটা জানিয়েছিলাম যে 11টি ফ্লাইট ক্যান্সেল বা ডিলে হয়েছিল, সেসব এয়ারলাইন্সগুলো আজকে সেগুলো অপারেট করছে। আমাদের যে বিমানবন্দরের যে নেটওয়ার্ক কানেক্টিভিটি ফর সিতা এবং যে এয়ারলাইনের যে কানেক্টিভিটিগুলো আছে বোর্ডিং পাস ইস্যু করার জন্য, সে সব কিছুই চালু রয়েছে।
সারা দেশে আন্দোলনে অচল অবস্থার কারণে উজবেকিস্তানের ৮০ জন যাত্রীর অনেকেরই ভিসার মেয়াদ পার হয়েছে। গন্তব্যে যাওয়া নিয়ে অনিশ্চয়তাও কাটেনি। 4 লাখ টাকা জমা দিয়েছে, না আসলে আবার দালাল বলবে যে তোমাদের টাকা ফেরত পাবা না। আমরা তো আসলে কিছু জানতেছি না, আসলে সমস্যা কোথায়। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।